हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা রেটরিক সিরিজের ক্লাস নাম্বার 2 নিয়ে হাজির হয়ে গেছি। তো অনেক দিন আমরা এই রেটরিক সিরিজটার কোনো ভিডিও দিইনি, একটা ভিডিও বানিয়েছিলাম। তো আমি চাইছি এই সিরিজটাকেও কন্টিনিউ করতে, কয়েকটা ভিডিও দিতে চাইছি আমি এখান থেকে। তো আজ আমরা ক্লাস নাম্বার 2 করব রেটরিক সিরিজের 10 আনকমন লিটারারি টার্মস। তো 10টা এখানে আমি একটু রেয়ার আনকমন লিটারারি টার্মস নিয়ে আসছি তোমাদের কাছে। আর সময় নষ্ট না করে আমরা ক্লাস স্টার্ট করি। প্রথম বিষয় হচ্ছে লিটারারি টার্মস কেন লিখেছি এখানে, ফিগার অফ স্পিচ কেন লিখিনি। দেখো, লিটারারি টার্মস এই যে ফ্রেজটা, এটা একটা ব্রডার কনসেপ্টকে কভার করে। এই লিটারারি টার্মসেরই একটা অংশ হচ্ছে ফিগারস অফ স্পিচ, যেখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ হয়, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ যেখানে ইউজ করা হয়। কিন্তু একটা কোনো রাইটিংয়ের মধ্যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটাকে কতটা ফিগারেটিভলি ব্যবহার করা হয়েছে সেইটুকু দেখলেও হয় না, তার বাইরেও অনেক কিছু টেকনিক থাকে, অনেক ধরনের স্টাইল থাকে, সেই সবগুলোকে এক জায়গায় করে আমরা লিটারারি টার্মস বলতে পারি। তাহলে এই লিটারারি টার্মসের ভিতরে আমরা ন্যারেটিভ টেকনিক আছে এটা বলতে পারি। ন্যারেটিভ টেকনিক, বিভিন্ন ধরনের ন্যারেটিভ স্ট্র্যাটেজি, ন্যারেটিভ টেকনিক্স এর মধ্যে আসে। যেমন আমরা বলি যে কোন পয়েন্ট অফ ভিউ থেকে ডেসক্রিপশানটা দেয়া হচ্ছে কোনো একটা রাইটিংয়ের, পয়েন্ট অফ ভিউ। যেমন আমরা বলি না যে কোনো একটা কবিতায় ধরো, সেটা কি কেমন, ন্যারেটিভটা কেমন, ফার্স্ট পারসন ন্যারেটিভ, সেকেন্ড পারসন ন্যারেটিভ, থার্ড পারসন ন্যারেটিভ, ওমনিসিয়েন্ট ন্যারেটার রয়েছে সেখানে। তো এইগুলো হচ্ছে, এই যে ফার্স্ট পারসন ন্যারেটিভ, ওমনিসিয়েন্ট ন্যারেটিভ, এগুলো পড়ে যাচ্ছে ন্যারেটিভ টেকনিকের আন্ডারে। এটাকে কোনো ফিগার অফ স্পিচ বলবো না আমরা, এটা ন্যারেটিভ টেকনিকের আন্ডারে পড়ছে, এটা লিটারারি টার্মসেরই একটা অংশ। একইভাবে কোনো একটা ধরো তুমি উপন্যাস পড়ছো, তার যে প্লট কনস্ট্রাকশন, তাহলে এই যে প্লট কনস্ট্রাকশনের ব্যাপারটা, যেটা বিভিন্ন ধরনের প্লট কনস্ট্রাকশন হয়, সেটাও পড়ে যাচ্ছে কার আন্ডারে, লিটারারি টার্মসের আন্ডারে, ন্যারেটিভ টেকনিকের ভিতরে পড়ছে এটা। এটাকে আমরা কিন্তু ফিগার অফ স্পিচ বলতে পারি না। যেমন ধরো ইন মেডিয়াস রেস, মাঝখান থেকে শুরু হচ্ছে স্টোরি। তো এই যে ইন মেডিয়াস রেস, এটাকে আমরা কি বলবো, এটাকে ফিগার অফ স্পিচ বলবো না, এটা ন্যারেটিভ টেকনিকের আন্ডারে পড়ছে, এটা একটা লিটারারি টার্ম। এরকম অনেক কিছু রয়েছে, এগুলো সব ন্যারেটিভ টেকনিকের ভিতরে পড়বে। একইভাবে আমরা আবার স্টাইলিস্টিক কিছু ডিভাইস আছে, স্টাইলিস্টিক ডিভাইস, যেটা কবিতার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই স্টাইলিস্টিক ডিভাইসের মধ্যে আমরা যেমন বলি যে টোন, কোন টোনে লেখা হয়েছে কবিতাটা, একটা হচ্ছে টোন, একটা হচ্ছে মুড, কোন মুডে লেখা হয়েছে, মুডও চলে আসবে এর মধ্যে। কত রকমের ইমেজ ব্যবহার করা হয় কবিতাতে, এই যে ইমেজারি যেটা, এটাও পড়ে যাচ্ছে স্টাইলিস্টিক ডিভাইসের মধ্যে। এগুলোকে কিন্তু আমরা ফিগার অফ স্পিচ বলতে পারি না, এটাও হচ্ছে লিটারারি টার্মস। ঠিক একইভাবে আমরা ফিগার অফ স্পিচকে দেখব, যে ফিগার অফ স্পিচ যেটা সাধারণভাবে, যেটার সঙ্গে তোমরা পরিচিত, ফিগার অফ স্পিচ, এটাও লিটারারি টার্মসেরই একটা অংশ। যেমন সিমিলি, সব থেকে কমন যে ফিগার অফ স্পিচগুলো রয়েছে, সিমিলি, মেটাফোর, যেগুলো প্রচুর মাত্রায় ব্যবহার করা হয়। পার্সনিফিকেশান, এই মেটাফোর, পার্সনিফিকেশান প্রচুর মাত্রায় তোমরা দেখতে পাবে কবিতাতে থাকে। এছাড়াও সিনেকডকি, মেটোনিমি, এরকম প্রচুর রয়েছে, আমরা জানি ফিগার অফ স্পিচ। তো এই সমস্ত কিছু বিষয় লিটারারি টার্মসের আন্ডারে আসছে। তাহলে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ফিগার অফ স্পিচকে আমরা লিটারারি টার্মস বলি না, সমস্ত ফিগার অফ স্পিচই লিটারারি টার্মস, কিন্তু সমস্ত লিটারারি টার্মস ফিগার অফ স্পিচ না। আমি এখানে 10টা আনকমন লিটারারি টার্মস বলবো তোমাদের, যার মধ্যে হয়তো বেশিরভাগই তোমরা দেখবে ফিগার অফ স্পিচ, কিন্তু কিছু আবার ফিগার অফ স্পিচ না, লিটারারি টার্মস। ওকে, তো তোমাদের এই ডিফারেন্স করার কোনো প্রয়োজন নেই যে কোনটা লিটারারি টার্ম, কোনটা ফিগার অফ স্পিচ, জাস্ট বিষয়গুলো জানতে হবে এক্সাম্পল দিয়ে। তো আমি এখানে একটা করে লিখবো, কাকে বলে লিখবো, এক্সাম্পল দেবো, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো নাম্বার 1 দিয়ে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 1, অ্যানাডিপ্লোসিস। তো
তো প্রথম যে ফিগার অফ স্পিচটা আমরা করতে চলেছি আজকে সেটার নাম অ্যানাডিপ্লোসিস, গ্রিক ওয়ার্ড। এর অর্থ হচ্ছে ডাবলিং, গ্রিক ভাষায় ডাবল, দুবার। এবার কোন ওয়ার্ডটা নাকি কোন ফ্রেজটা কি দুবার হবে সেটা আমরা দেখব। এখানে দেখো, রিপিটেশন অফ দ্য লাস্ট ওয়ার্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং ক্লজ। কোনো একটা সেন্টেন্সের, কবিতার কোনো একটা লাইনের শেষের যে শব্দটা আছে ঠিক তার পরের লাইনে প্রথমে সেই শব্দটা আসবে। এই ফিগার অফ স্পিচটাকে আমরা বলবো অ্যানাডিপ্লোসিস। এক্সাম্পল স্বরূপ দেখো, মিল্টনের স্যামসন অ্যাগোনিস্টেস থেকে দুটো লাইন আমি এখানে তুলেছি। দিস আনফ্রিকুয়েন্টেড প্লেস টু ফাইন্ড সাম ইজ, পরের লাইন ইজ টু দ্য বডি সাম, নান টু দ্য মাইন্ড। তাহলে এখানে লক্ষ্য করো যে প্রথম লাইনটার শেষের শব্দটা হচ্ছে ইজ, তার ঠিক পরের লাইনটাই ফলোয়িং লাইনের প্রথম শব্দ হচ্ছে ইজ। তো শেষের তার পরের ক্লজটার প্রথম ওয়ার্ডটা যদি সেম হয়ে যায়, ডাবলিং বলে এটা কি, এটাই হচ্ছে অ্যানাডিপ্লোসিস। তোমাদের চেনা এক্সাম্পল সব থেকে যেটা কমন সেটা হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেলের দুটো লাইন দেখো লিখেছি আমি, অফ পেরিলাস সিজ ইন ফেয়ারি ল্যান্ডস ফরলর্ন, ফরলর্ন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। যদিও এখানে স্টানজাটা শেষ হয়ে যাচ্ছে আর এটা পরে স্টানজার প্রথম লাইন ফরলর্ন, একদম লাস্টের স্টানজার এটা ফার্স্ট লাইনটা ফরলর্ন, কিন্তু যেহেতু এখানে ক্লজ শেষ হচ্ছে পরের ক্লজ এখানে শুরু হচ্ছে, আর দুটো ওয়ার্ড দেখো সেম, ফরলর্ন এখানেও শুরু হচ্ছে ফরলর্ন দিয়ে। তাহলে এই যে ফিগার অফ স্পিচ এটাই হলো অ্যানাডিপ্লোসিস। তোমরা ডিপ্লো মনে রাখবে, ডিপ্লো থেকে ডাবল, অর্থাৎ যেটা ডাবল হচ্ছে শেষেরটাই আবার পরের লাইনের শুরুতে আসছে সেই শব্দটাই। ওকে, তাহলে একটা ফিগার অফ স্পিচ আমাদের কমপ্লিট, অ্যানাডিপ্লোসিস। আশা করছি সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। 2 নম্বরে যাব আমরা। নাম্বার 2, অ্যান্টেনাক্লেসিস। অ্যান্টেনাক্লেসিস একটু খটোমটো লাগবে তোমাদের শব্দগুলো, কারণ এগুলো ইংলিশ ওয়ার্ড না, গ্রিক ওয়ার্ড। তো এর অর্থ হচ্ছে রিবাউন্ড। তো গ্রিক মিনিংটাও আমি পাশে রেখে দিচ্ছি। গ্রিক মিনিংটা যদিও তোমাদের মুখস্থ করতে হবে না, কিন্তু হেল্প হবে এটা যদি তোমরা মনে রাখো। তো অ্যান্টেনাক্লেসিস মানে কি, রিপিটেশন অফ এ ওয়ার্ড ইন এ ফ্রেজ অর সেন্টেন্স উইথ ডিফারেন্ট মিনিং। আগেরটাতেও আমরা দেখেছিলাম যে রিপিট হচ্ছিল কিন্তু মিনিং বদলাচ্ছিল না, শেষের ওয়ার্ডটা পরের লাইনের প্রথমে বসছিল, অর্থের কোনো পরিবর্তন নেই। এর ক্ষেত্রে দেখো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আচ্ছা অর্থের পরিবর্তন ওখানে আসতেও পারে, এরকম নয় যে আসতে পারে না, কারণ ওড টু এ নাইটিঙ্গেলে দুটো ফরলর্নের অর্থ কিন্তু একটু আলাদা। সেম ওয়ার্ড, সামান্য অর্থ আলাদা একটু রয়েছে, শব্দের তোমার অর্থের পরিবর্তন হতে পারে, কিন্তু ওটা দুটো আলাদা লাইনে আছে, দুটো আলাদা ক্লজে আছে। অ্যান্টেনাক্লেসিসের ক্ষেত্রে কি হবে, সেম ক্লজের মধ্যে আছে বা সেম সেন্টেন্সের মধ্যে আছে, সেম সেন্টেন্সের মধ্যে আসবে। দেখো এখানে ফ্রেজের মধ্যেও আসতে পারে, আবার সেম সেন্টেন্সের ভিতরেও একটা ওয়ার্ড দুবার আসবে কিন্তু আলাদা মিনিংয়ে আসবে। ওকে, দেখো পুট আউট দ্য লাইট অ্যান্ড দেন পুট আউট দ্য লাইট, এখানে এটা ওথেলো থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। ডেসডেমোনাকে খুন করতে যাবার আগে এই স্পিচটা দিয়েছিলেন ওথেলো। পুট আউট দ্য লাইট, প্রথম যে লাইট ওয়ার্ডটা আছে এর অর্থ হচ্ছে ক্যান্ডেল, তাহলে এখানে ক্যান্ডেলের কথা বলছে লাইট মানে। সেকেন্ড বলেছে পুট আউট দ্য লাইট, এখানে যে লাইটটা এর অর্থ ডেসডেমোনাস লাইফ, ডেসডেমোনার জীবনের কথা বলছে এই লাইটটার অর্থ। ওকে, তাহলে দেখো দুটো লাইট সেম ওয়ার্ড রিপিট করেছে একই সেন্টেন্সে কিন্তু আলাদা অর্থে এসেছে, একে বলা হয় অ্যান্টেনাক্লেসিস। আরেকটা এক্সাম্পল নিয়েছি আমি মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং থেকে, সিভিল কাউন্ট সিভিল অ্যাজ অ্যান অরেঞ্জ। সিভিল কাউন্ট, এখানে যে সিভিল শব্দটা এটা সাধারণভাবে সিভিল মানে আমরা যেটা বুঝি পোলাইট বলতে পারো। তো প্রথমটার অর্থ পোলাইট, আর দ্বিতীয় যে সিভিলটা আছে সিভিল অ্যাজ অ্যান অরেঞ্জ, একটা অরেঞ্জের মতো সিভিল, এই সিভিলটার অর্থ হচ্ছে বিটার। ঠিক আছে, তাহলে দেখো দুটো সেম ওয়ার্ড এসেছে, একই সেন্টেন্সে এসেছে কিন্তু আলাদা মিনিং এসছে। তো এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, একই সেন্টেন্সে আসতে হবে সেম ওয়ার্ড, আর দুই হচ্ছে তাদের অর্থ আলাদা হবে।
অ্যানাডিপ্লোসিস যেটা আমরা 1 নম্বরে দেখলাম এর আগে, সেক্ষেত্রে কিন্তু এক সেন্টেন্সে আসবে না, পর পর দুটো সেন্টেন্সে আসবে। একবার প্রথম আগের সেন্টেন্সটা শেষে আসবে আর পরের সেন্টেন্সটা শুরুতে আসবে, তাহলে স্ট্রাকচার আলাদা আছে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্টানাক্লেসিস, আগেরটা ছিল অ্যানাডিপ্লোসিস, ডিপ্লো মানে ডাবল, প্রথমেরটা তারপরেরটা। আর অ্যান্টানাক্লেসিস এটা হচ্ছে রিবাউন্ড, যার অর্থ এখানে সেম ওয়ার্ড দুবার আসবে কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে, অর্থ আলাদা হবে, কিন্তু একটাই মাত্র সেন্টেন্স থাকবে। ক্লিয়ার একদম? তো চলো নেক্সট দেখি আমরা। ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 3 আমাদের যেটা লিটারারি টার্ম সেটা হচ্ছে পলিপটোটন। পলিপটোটন, পলি দেখো একটা গ্রিক রুট, এটা পলি মানে অনেক, মেনি। পলিপটোটনের গ্রিক মিনিং গ্রিক ওয়ার্ডটার এর মিনিং হচ্ছে মেনি ফলিং, ফল বা ফলিং। এবার কিসের ফল হচ্ছে সেটা আমরা খেয়াল করব। কি লেখা আছে দেখো, রিপিটেশন অফ এ ওয়ার্ড ইন এ ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফর্মস অর ইনফ্লেকশনস উইদিন দ্য সেম সেন্টেন্স অর ফ্রেজ। কোনো একটা সিঙ্গেল সেন্টেন্স আছে বা কোনো একটা ফ্রেজ আছে, তার ভিতরে একটা শব্দ দুবার এসেছে কিন্তু সেম শব্দ নয়, কিন্তু সেম রুটটা এক, কিন্তু দুরকম ইনফ্লেকশানে এসছে, দুরকম ফর্মে এসেছে। এবার এই ইনফ্লেকশন বা ফর্ম মানেটা কি? ধরো আমি গো ভার্ব নিলাম, ওকে, এটা তো একটা সিঙ্গেল ওয়ার্ড, আবার এর গোয়ের সাথে যদি আমি ইএস লাগিয়ে দিই তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয়ে গেল এর। এখানে ইএস একটা ইনফ্লেকশন যোগ হয়েছে, তাহলে গো আর গোজ এই দুটো আলাদা শব্দ হলেও এদের রুট হচ্ছে সেম, গ্রামাটিক্যাল ফর্ম হচ্ছে আলাদা। ঠিক একইভাবে গোয়ের সাথে যদি আমি আইএনজি লাগিয়ে দিই হয়ে যাবে গোয়িং। তাহলে এখানে তিনটে শব্দ আছে, এই তিনটে শব্দ দেখো সেম রুট, গো গো গো, গো রুটটাই রিপিট হচ্ছে কিন্তু ওয়ার্ড সেম নয়, গ্রামাটিক্যাল ফর্ম তাদের আলাদা আলাদা ইনফ্লেকশনে আসছে, ওই জন্য এটাকে বলছে মেনি ফলিং। অর্থাৎ একবার গোয়ের পর ইএস ছিল, এটা ফল করে গেল, এর জায়গায় আইএনজি চলে গেল। আবার অন্যরকমভাবে আমরা গোকে অন্য ফর্মেও লিখতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটাকেই বলা হচ্ছে তোমার পলিপটোটন। এবার এটা একটা সিঙ্গেল সেন্টেন্সে আসতে হবে বা একটা ফ্রেজের ভিতরে আসতে হবে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি দেখো, উইথ ইগার ফিডিং ফুড ডাথ চোক দ্য ফিডার। এখানে খেয়াল করো তিনটে ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফিডিং, একটা ফিডার আর একটা ফুড। তিনটে ওয়ার্ডই একটা সিঙ্গেল রুট থেকে এসেছে, আমরা দেখেই বুঝতে পারছি। আচ্ছা, অনেক সময় কি হয়, যখন ওয়ার্ড চেঞ্জ করো সেম রুট থেকেই আমি অন্য একটা ওয়ার্ড যখন বানাই, বানানের কিছু পরিবর্তন হয়ে যায়, ভিতরের ভাওয়েল কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখানেও একই বিষয় ঘটেছে দেখো, ফিডিং এই যে ওয়ার্ডটা, এখানেও ফিড আছে, আইএনজি যোগ হয়েছে। ফিডার শব্দটাতে ফিড তো দেখতে পাচ্ছি আমরা, এর সঙ্গে ইয়ার যোগ হয়েছে, কিন্তু ফুড ওয়ার্ডটাতে আমরা ফিড দেখতে পাচ্ছি না, ফুড দেখতে পাচ্ছি, কিন্তু এদের রুটটা কিন্তু সেম, একই জায়গা থেকে এসেছে, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। তাহলে তিনটে শব্দ দেখো এখানে রিপিটেশন ঘটেছে একটা সেম রুটের, কিন্তু তিন রকম গ্রামাটিক্যাল ফর্মে বসে আছে, একে বলা হয় পলিপটোটন। আরেকটা দেখো, দ্য লাইভ গিভ লাইফ টু দ্য লিভিং। এখানে দেখো প্রথম শব্দ হচ্ছে লাইভ, তারপরে আছে লাইফ, তারপরে আছে লিভিং। সেম রুট থেকে এসছে কিন্তু আলাদা আলাদা ইনফ্লেকশন নিয়ে বসে আছে। এটা লাইভ, এটা লাইফ, এটা লিভিং। এটাকেই বলা হচ্ছে পলিপটোটন, কিন্তু এগুলো সিঙ্গেল সেন্টেন্স এসছে, একটাই মাত্র সেন্টেন্সে আসতে হবে বা একটাই মাত্র ফ্রেজের মধ্যে আসতে হবে। তাহলে পলি মানে অনেক, পলিপটোটন মানে মেনি ফলিং, আর সেটা কি ফল করছে আর কি আসছে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি এখানে। তো আশা করছি এই তিনটে ফিগার অফ স্পিচ লিটারারি টার্ম তোমাদের ক্লিয়ার হয়েছে। 4 নম্বরে যাব আমরা। ডিয়ার ফ্রেন্ডস, 4 নম্বর ফিগার অফ স্পিচ আমাদের প্যালিলজিয়া। প্যালিলজিয়ার কি অর্থ? রিপিটেশন অফ এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ড ইন দ্য সেম লাইন অফ এ পোয়েম। অনেকে এই ফিগার অফ স্পিচের সাথে পরিচিত হবে তোমরা। তো এটার অর্থ হচ্ছে সেম ওয়ার্ড একটা কবিতার সেম লাইনে একাধিকবার রিপিট হবে, সেইটাকেই বলা হচ্ছে প্যালিলজিয়া। এখানে আমি একটা ওড অন এ গ্রেসিয়ান আর্ন থেকে এক্সাম্পল দিয়েছি, মোর হ্যাপি লাভ, মোর হ্যাপি হ্যাপি লাভ। তো সেম ওয়ার্ড দেখো রিপিট করেছে, হ্যাপি হ্যাপি হ্যাপি, এখানে রিপিটেশন আছে এই ওয়ার্ডটার সেম লাইনে কবিতার, এইটাকে বলা হচ্ছে প্যালিলজিয়া। আচ্ছা, এবার তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তুমি বলবে যে দাদা ধরো এরকম একটা
সেন্টেন্স আছে প্লিজ প্লিজ মি, প্লিজ দয়া করে, প্লিজ মি আমাকে খুশি করো, দয়া করে আমাকে খুশি করো। এবার তুমি বলবে আচ্ছা এখানেও প্লিজ ওয়ার্ডটা একই সেন্টেন্সে দুবার রিপিট করেছে, তো এখানে এই জায়গায় এটাকে কি আমি প্যালিলজিয়া বলবো? না, বলা যাবে না। কেন বলো তো, কেন বলা যাবে না? কারণ এখানে খেয়াল করো এই তিনটে হ্যাপি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ সেম আছে, কিন্তু এখানে প্রথমের যে প্লিজটা আছে এটা ইন্টারজেকশন, আর দ্বিতীয় যে প্লিজটা আছে এটা ভার্ব। তাহলে পার্টস অফ স্পিচ এখানে আলাদা। যেহেতু পার্টস অফ স্পিচ এখানে আলাদা, তাহলে তোমার মাথায় এবার দ্বিতীয় প্রশ্ন আসবে, আচ্ছা তাহলে এটা প্যালিলজিয়া হলো না, তাহলে এবার বাকি দুটোর মধ্যে আমি কোনটাকে ফেলবো? এটাকে কি আমি পলিপটোটন ধরবো নাকি এটাকে আমি অ্যান্টানাক্লেসিস ধরবো? তো এটাকে পলিপটোটন ধরা হবে নাকি অ্যান্টানাক্লেসিস ধরা হবে? অ্যান্টানাক্লেসিস আমি বলেছিলাম সেম ওয়ার্ড, অ্যান্টানাক্লেসিসে সেম ওয়ার্ড রিপিট করবে কিন্তু তাদের মিনিং আলাদা হবে, এটা আমি তোমাদের বলেছিলাম। তুমি এখানে বলতে পারো যে এখানে মিনিং তো আলাদা আছে, সেম ওয়ার্ড রিপিট করছে। এবার দেখো প্লিজ মানে দয়া করে, আর এটা প্লিজ করা মানে কি করা? কাউকে খুশি করা। তাহলে তুমি বলবে মিনিং তো আলাদা দাঁড়াচ্ছে, কিন্তু এটাকে কিন্তু আমরা পলিপটোটন বলবো, এটাকে অ্যান্টানাক্লেসিস বলবো না। যদিও সেম ওয়ার্ড, তুমি বলবে অ্যান্টানাক্লেসিস যেটা ছিল, পলিপটোটন যেটা ছিল, সেখানে বলেছিলেন যে কি হবে, যে ইনফ্লেকশন হবে, রূপটা আলাদা হবে। এখানে তো সেম রূপ আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে পলিপটোটনের ক্ষেত্রে যদি সেম ওয়ার্ডও হয়ে যায় কিন্তু পার্টস অফ স্পিচ যদি আলাদা হয়, সেটাকে কিন্তু আমরা অ্যান্টানাক্লেসিস না বলে পলিপটোটনই বলবো। আর অ্যান্টানাক্লেসিসের ক্ষেত্রে কি হবে, সেম ওয়ার্ড হবে, মিনিং আলাদা হবে কিন্তু পার্টস অফ স্পিচটা সেম থাকবে। এখানে পার্টস অফ স্পিচটা বদলে গেছে, সেই জন্য এটাকে পলিপটোটনই বলবো আমরা, এটাকে অ্যান্টানাক্লেসিস বলবো না। আর প্যালিলজিয়ার ক্ষেত্রে সেম পার্টস অফ স্পিচ থাকবে, একাধিকবার রিপিট করবে, মানেটাও সেম থাকবে। একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই আর। তাহলে এইখানে দেখো যে চারটে পরপর আমরা ফিগার নিয়েছি, এই প্রত্যেকটাই রিপিটেশানের ওপরে বেস করে আমি নিয়েছি। সেটা তুমি অ্যানাডিপ্লোসিসই বলো, অ্যান্টানাক্লেসিসই বলো, পলিপটোটনই বলো, আর প্যালিলজিয়াই বলো, এই চারটে দেখো রিপিটেশানের ওপরে নিয়েছি এবং চারটেতেই ওয়ার্ডের রিপিটেশান হচ্ছে। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে ওয়ার্ড রিপিটেশনের ক্ষেত্রে এই চারটে একটু আনকমন টাইপের, একটু রেয়ার ফিগার অফ স্পিচ রয়েছে, এগুলোর মধ্যে কনফিউজড হবে না একেবারেই, আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি বিষয়টা। এর পরের যে ফিগারটা আমি নিয়ে আসছি এটাও রিপিটেশান, কিন্তু ওয়ার্ডের রিপিটেশান না। তো চলো এটা কি ধরনের রিপিটেশান সেটা আমরা একটু দেখে নিই। নাম্বার 5 ফিগার আমাদের প্লিওনাজম বা রিডানডেন্সি। এখানে কি হচ্ছে দেখো, রিপিটেশান অফ সেম মিনিং নট দ্য সেম ওয়ার্ড। এখানে সেম ওয়ার্ডের রিপিটেশান হবে না একটা লাইনে, কিন্তু সেম মিনিংয়ের রিপিটেশান হবে। ওয়ার্ড আলাদা হতে পারে কিন্তু বিষয়টা সেম, একই বিষয়কে বোঝানো হচ্ছে দু রকমভাবে। এইটাকে বলা হয় প্লিওনাজম বা রিডানডেন্সি। তো দেখো এটাকে সুপারফ্লুয়াস স্টেটমেন্টও বলা হয়, আননেসেসারি ওয়ার্ডসের ব্যবহার হচ্ছে এরকমও বলতে পারি আমরা। সবথেকে একটা কমন লাইন তোমরা সবাই চেনো, ওড টু এ নাইটিঙ্গেলের, দাও ওয়াজ নট বর্ন ফর ডেথ ইমমর্টাল বার্ড। এখানে খেয়াল করো, নট বর্ন ফর ডেথ, এই ফ্রেজটার যা অর্থ ইমমর্টাল বার্ড, এটার মানেও তো তাই। নট বর্ন ফর ডেথ আর ইমমর্টাল, দেখো নট বর্ন ফর ডেথ আর ইমমর্টাল, এদের মিনিংয়ের মধ্যে কোনো তফাৎ আছে না? কোনো তফাৎ নেই, সেম বিষয় কিন্তু আলাদা শব্দ দিয়ে বোঝানো হয়েছে। এইটাকেই বলা হচ্ছে প্লিওনাজম বা রিডানডেন্সি। ওকে, তো এটাও ক্লিয়ার হয়ে গেছে ডিয়ার ফ্রেন্ডস। এই যে 5টা আমরা নিয়েছি ফিগার্স, এগুলো প্রত্যেকটাই রিপিটেশানের ওপরে বেস করে নেওয়া হয়েছে। এরপর আমরা এই তোমরা প্লিওনাজমের এক্সাম্পল আবার পেয়ে যাবে রেপ অফ দ্য লক, সেখানে ফেয়ারিজ, ফেজ, এলভস, ওই যে লাইনটা রয়েছে সেটাও প্লিওনাজম বা রিডানডেন্সির ব্যাপার। কারণ একই বিষয়, ফেয়ারিজই বলো, এলভসই বলো, এগুলো তোমার ডেমনসই বলো, যাই বলো, এগুলো সবই মনস্টারদের বোঝানো হচ্ছে, বা সুপার ন্যাচারাল যে বিংস তাদের জন্য আলাদা আলাদা শব্দের মাধ্যমে একই বিষয়কে ইঙ্গিত করছে। একেই বলা হচ্ছে রিডানডেন্সি বা প্লিওনাজম। তো এবারে আমরা একটু অন্য ধরনের ফিগার্স দেখব, রিপিটেশন নয়, একটু আলাদা দেখব, কিন্তু এগুলো একটু আনকমন টাইপের। তো চলো দেখা যাক নাম্বার 6, ক্রিস্টাবেল।
ক্রিস্টাবেলে আমরা দেখছি যে জেরাল্ডাইন এসে গেছে ক্যাসেলে। ক্রিস্টাবেল আর জেরাল্ডাইন তাদের ক্রিস্টাবেলের যে তোমার স্লিপিং রুম সেখানে প্রবেশ করেছে। জেরাল্ডাইন ক্রিস্টাবেলকে বলছে তোমার পোশাক খুলে ফেলো, আমি প্রার্থনা করব। ক্রিস্টাবেল তার পোশাক খুলে ফেলে শুয়ে পড়েছে বিছানায়। বিছানার খাটের নিচেই জেরাল্ডাইন সে প্রার্থনা করার জন্য বসেছে। ক্রিস্টাবেলের মধ্যে একটা উৎসুক্য জন্মাচ্ছে যে কি করছো দেখি। একটুখানি তার কনুয়ের ওপর ভর দিয়ে সে যেই মাত্র উঠেছে, সে কি ভয়ঙ্কর দৃশ্য, সে কি দেখছে, বিহোল্ড হার বোজুম, ও দেখো তার বুকটা দেখো একবার, অ্যান্ড হাফ হার সাইড, তার শরীরের অর্ধেকটা, তার বুকের অর্ধেকটা। কবি আর কিছু বলছে না, ছেড়ে দিল এখানে, ড্যাশ, আর কিছু নেই। কেমন সেটা তিনি বর্ণনা করলেন, সাসপেন্সের মধ্যে রেখে দিচ্ছে রিডারদের। খুব সুন্দরভাবে চলছিল পেসে কবিতাটা। আমাদের জানার উৎসুক এত বেশি যে কী রয়েছে তার শরীরে, কেমন তার শরীরের অর্ধেকটা অংশ কেমন, সেটা উনি আর বলছেন না। এইটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, এটার নাম হচ্ছে অ্যাপোসিওপেসিস। গ্রিক ভাষায় গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে বিকামিং সাইলেন্ট, হঠাৎ করে সাইলেন্ট হয়ে যাওয়া। দ্য স্পিকার সাডেনলি ব্রেকস অফ ইন দ্য মিডল অফ এ ডিসক্রিপশন। স্পিকার যিনি বলছিলেন, অর্থাৎ এখানে কোলরিজ যিনি বর্ণনা করছেন, ডেসক্রিপশানটা দিচ্ছেন, তিনি হঠাৎ করে ব্রেকস অফ করে যাচ্ছেন, হঠাৎ করে থেমে যাচ্ছেন, আর কিছু বলছেন না। লিভিং দ্য লিসনার ইন সাসপেন্স, যারা লিসনার রয়েছে, আমরা যারা রিডার রয়েছি, পড়ছি, তারা একটা সাসপেন্সের মধ্যে চলে যাচ্ছে যে কী ঘটনাটা ঘটছে, অ্যাকচুয়ালি কী দৃশ্যটা, সেই দৃশ্যটা কেমন, তার বর্ণনা উনি করছেন না। বিহোল্ড হার বোজম অ্যান্ড হাফ হার সাইড ইজ হোয়াট, সেটার আর বর্ণনা দিলেন না, ছেড়ে দিলেন এখানে। তো এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আর আমার তো খুব প্রিয় একটা তোমার ফিগার এটা, অ্যাপোসিওপেসিস, বিকামিং সাইলেন্ট। তো দেখো এখানে গ্রিক শব্দ, এগুলোর মিনিংটা যদি এখানে তুমি মনে রাখতে পারো, বিকামিং সাইলেন্ট, অ্যাপোসিওপেসিস মানে, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, মনে রাখতে তোমার একটু সুবিধা হবে। যাতে যেহেতু শব্দগুলো একটু খটোমটো টাইপের, অ্যানাডিপ্লোসিস, অ্যান্টানাক্লেসিস, অ্যাপোসিওপেসিস, যেহেতু এগুলো গ্রিক শব্দ, যদি মিনিংগুলো গ্রিক ওয়ার্ডের তোমরা মনে রাখতে পারো তাহলে অনেকটা কিন্তু হেল্প হবে। তো এবার আমরা দেখব নাম্বার 7। ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 7, অ্যানাস্ট্রফি। অ্যানাস্ট্রফি এটাও একটা ফিগার অফ স্পিচ, এটা হাইপার বেটানের একটা অংশ। অর্ডার অফ টু কনজিকিউটিভ ওয়ার্ডস ইজ রিভার্সড। দুটো পর শব্দ, কনজিকিউটিভ, পর আসছে দুটো শব্দ, তাদের অর্ডারটা যদি রিভার্স করে দেওয়া হয়, অর্থাৎ এটা যদি ওয়ার্ড এ হয়, এটা যদি ওয়ার্ড বি হয়, তাহলে আগে এ পরে বি, কিন্তু যদি উল্টো লেখা থাকে, বি এ লেখা থাকে, সেইটাকে আমরা বলবো অ্যানাস্ট্রফি। তুমি বলবে এটা তো হাইপার বেটান, মানে ইনভার্সান, যেটা আমরা জানি ইনভার্সানেরই একটা অংশ এটা। ইনভার্সানে কি হয়, ওয়ার্ড অর্ডার যেটা থাকে একটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে, অর্থাৎ সিনট্যাকটিক্যাল চেঞ্জ হয়। অর্থাৎ আমরা জানি এস ভি আর আদার ওয়ার্ডস, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস, এই যে সিনট্যাকটিক্যাল স্ট্রাকচারটা, এইটা যদি চেঞ্জ হয়ে যায়, আগে ভার্ব তারপর সাবজেক্ট, এইটাকে বলা হয় ইনভার্সান বা হাইপার বেটান। কিন্তু এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট ভার্বের যে অর্ডার সেটা চেঞ্জ হচ্ছে না, অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি বসে, আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, এইটা উল্টে যায়, আগে নাউন চলে আসে পরে অ্যাডজেক্টিভ, বা হ্যাঁ আগে নাউনটা চলে আসবে তারপরে অ্যাডজেক্টিভটা চলে আসবে। তো এই যে লাইনটা, আমি পুরো লাইনটা লিখিনি, তার কারণ আমি জানতে চাই যে তোমরা আইডেন্টিফাই করতে পারছো কিনা শুধু এইটুকু দেখে যে এটা কোন কবিতার অংশ। লিভস ডেড, এটা কোথায় ছিল বলো তো? লিভস ডেড, আশা করছি সকলেই চিনতে পেরে গেছো। হ্যাঁ, ওয়েস্ট উইন্ডে ছিল এটা। ফ্রম হুজ আনসিন প্রেজেন্স লিভস ডেড, এইখানে দেখো আসলে লেখা উচিত ছিল ডেড লিভস, কিন্তু ডেড হচ্ছে এটা অ্যাডজেক্টিভ আর লিভস হচ্ছে নাউন। তাহলে আমরা জানি সাধারণভাবে অ্যাডজেক্টিভ আগে হয় তারপরে নাউন হয়, কিন্তু লিভস ডেড লিখছে, তাহলে এখানে দেখো দুটো কনজিকিউটিভ ওয়ার্ডের অর্ডারটাকে রিভার্স করা হয়েছে। এই ফিগারটার নাম হচ্ছে অ্যানাস্ট্রফি। অ্যানাস্ট্রফির সঙ্গে যেন অ্যাপোস্ট্রফিকে ঘুলিয়ে ফেলো না। অ্যাপোস্ট্রফি আর একটা ফিগার অফ স্পিচ, যেখানে অ্যাড্রেস করা হয় কোনো
অপ্রাণীবাচক কোনো বস্তু, কোনো ব্যক্তি, মৃত ব্যক্তিকে বা কোনো বস্তুকে বা কোনো পাখিকে বা কোনো অ্যানিম্যালকে যখন আমরা অ্যাড্রেস করি বা কোনো আইডিয়াকে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা কনসেপ্টকেও যখন অ্যাড্রেস করা হয়, সেটা হচ্ছে তোমার অ্যাপোস্ট্রফি, আর এটা হচ্ছে অ্যানাস্ট্রফি। দুটো আলাদা জিনিস। এখানে আমাকে তোমরা বলো যে এখানে যে ভার্বটা আমি লিখেছি ইজ, এই সেন্টেন্সে অর্ডার অফ টু কনজিকিউটিভ ওয়ার্ডস ইজ রিভার্সড, এখানে ইজ লিখবো নাকি আর লিখবো বলো? আশা করছি সবাই বলতে পেরেছো। যদি কেউ আর বলে থাকো এখানে, সে একটু চেঞ্জ করে নাও, একটু দেখো এখানে কারেক্ট করে নাও নিজেকে। এটা তোমার ধরো এই সেন্টেন্সটাই দিয়ে দিল তোমাদের, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়। সাবজেক্ট কোনটা? এই ওয়ার্ডসটা কিন্তু সাবজেক্ট নয়। যদি ওয়ার্ডসটাকে তুমি সাবজেক্ট ভেবে নাও তাহলে ভুল করছো। এখানে সাবজেক্ট হচ্ছে অর্ডার। সবসময় মনে রাখবে ভার্বের আগের যে অংশটা থাকে এটা সাবজেক্ট, আর ভার্ব থেকে বাকি যে অংশটা থাকে সেটা প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে একটা প্লেস, একটা ঘর, তার ভিতরে অনেকগুলো নাউন প্রোনাউন আসতে পারে। সবাইকে কি আমি সাবজেক্ট বলবো নাকি? না, যেটা হেড ওয়ার্ড সেইটাই অরিজিনাল সাবজেক্ট, সেই হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব আসে। হেড ওয়ার্ড সবসময় প্রিপোজিশনের বাঁ দিকে থাকে, মনে রাখবে। প্রিপোজিশন অফ পড়ে গেছে, ডান দিকে এগোবে না একদম। ভার্ব ঠিক করার জন্য বাঁ দিকে কি আছে? অর্ডার। এটা সিঙ্গুলার, সেই কারণে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছি। চলো একটু গ্রামারের আলোচনাও হয়ে গেল এখানে। বেশ, নেক্সট আমরা দেখব নাম্বার 8। নেক্সট আসছে আমাদের ট্রাইকোলন। ট্রাইকোলন কি জিনিস? এ সিরিজ অফ 3 প্যারালেল স্ট্রাকচারস ফর এমফ্যাসিস। 3টে প্যারালেল স্ট্রাকচারকে যখন একসাথে একটা লাইনে বসানো হবে জোর দেবার জন্য, এমফ্যাসিস দেওয়ার জন্য, সেই ফিগারটাকে আমরা বলি ট্রাইকোলন। খেয়াল করো, আর্টিকেল প্লাস নাউন, দেখো এই একটা স্ট্রাকচার আর্টিকেল প্লাস নাউন, আবার দেখো সেম স্ট্রাকচার এসছে আর্টিকেল প্লাস নাউন, আবার দেখো একই স্ট্রাকচার এসছে আর্টিকেল প্লাস নাউন। এবার তোমাকে মাথায় রাখতে হবে যেন এদের মাঝে অ্যান্ড না চলে আসে। যদি অ্যান্ড দ্বারা সেম স্ট্রাকচার রিপিট হয় বা সেম ওয়ার্ড রিপিট হয়, বারবার অ্যান্ড আসে, সেটাকে কিন্তু আমরা পলিসিনডেটন বলি। ওটা একটা আলাদা ফিগার অফ স্পিচ। এটা হলো ট্রাইকোলন। এখানে সেম স্ট্রাকচার 3বার আসবে, কিন্তু তাদের মাঝে কোনো কনজাংশন থাকবে না, কমা আছে। দেখো, এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, ও লিফট মি। এ বুঝতেই পারছো তোমরা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, এটা ওয়েস্ট উইন্ডের লাইন একটা। তো এটা কি আমরা বলি? ট্রাইকোলন। তো নাম্বার 8 আমাদের কমপ্লিট, আর দুটো আমরা ফিগার দেখব। চলো নাম্বার 9। ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 9 সিবিলেন্স। ঠিক যেমন একটা সেন্টেন্স বা একটা ফ্রেজে ওয়ার্ড রিপিটেশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড যদি রিপিট করে তাহলে 4 রকমভাবে সেটাকে আমরা আলাদা আলাদা 4টে ফিগারের মধ্যে ফেলতে পারি। সেটা আমরা অলরেডি দেখে নিই। পলিপ্টোটন ছিল, অ্যান্টানাক্লেসিস ছিল, প্যালিলজিয়া ছিল, আর অ্যানাডিপ্লোসিস ছিল। ঠিক তেমনই ওয়ার্ড নয়, সাউন্ড। একটা ওয়ার্ডের মধ্যে সাউন্ড, সেটা ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্টের মধ্যে আবার কি সাউন্ড, সেই সাউন্ডের রিপিটেশনের জন্য 4টে আলাদা আলাদা ফিগার রয়েছে। একটা তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অ্যালিটারেশন, যেটা খুবই কমন একটা ফিগার, বেশিরভাগ কবিতাতেই থাকে সেটা। অ্যালিটারেশন আছে, কনসোনেন্স আছে, অ্যাসোনেন্স আছে, আর তোমার সিবিলেন্স আছে। তো এখানে আমরা সিবিলেন্সটা নিয়েছি। এটা কি জিনিস? দেখো, এ টাইপ অফ অ্যালিটারেশন হোয়ার দ্য রিপিটেশন অফ স অর শ সাউন্ডস ক্রিয়েট এ হিসিং এফেক্ট উইদিন এ সেম ফ্রেজ অর সেন্টেন্স। একটা ফ্রেজ বা সেন্টেন্সের মধ্যে যখন স সাউন্ডটা বারবার আসে, এবারে এইটা দন্তের স হতে পারে, তালব্য স হতে পারে, মানে স বা শ, এই সাউন্ড দুটোর মধ্যে কোনো একটা যদি রিপিট হয় বা দুটোই যদি রিপিট হয়, তখন একটা হিসিং এফেক্ট করে। সাপ যখন হিস করে সেই যে একটা এফেক্ট তৈরি হয়, সেরকম একটা এফেক্ট তৈরি হয়। এই ফিগারটাকে বলা হয় সিবিলেন্স। ওয়েস্ট উইন্ডের লাইন এখানে তুলেছি। দাউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড। ভালো করে খেয়াল করো, দাউ ফ্রম হুজ, একটা স পেলে, আনসিন, আবার স পেলে, প্রেজেন্স, আবার একটা স সাউন্ড আসছে, লিভস, আবার একটা স সাউন্ড আসছে। তাহলে এই যে স সাউন্ডের রিপিটেশন হচ্ছে, এটাকেই বলা হয় সিবিলেন্স। আর এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল মাদ্রাসার 9-10-এর যে এক্সামটা ছিল, সেখানে এই সিবিলেন্স থেকে প্রশ্ন দিয়েছিল। ফ্রেন্ডস, আমাদের আর একটা ফিগার রয়ে গেছে লাস্ট। এটা কোনো ফিগার নয়, এটা লিটারারি ডিভাইস একটা, এটাকেও আমরা দেখে নিই। চলো ডিয়ার ফ্রেন্ডস, আজকের লাস্ট লিটারারি ডিভাইস হিউব্রিস। এটা কোনো ফিগার অফ স্পিচ নয়, কিন্তু
হিউব্রিস একটা লিটারারি ডিভাইস, গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ওয়ান্টন ইনসলেন্স। ইনসলেন্স মানে ঔদ্ধত্য, অতিরিক্ত মাত্রায় যখন ঔদ্ধত্য প্রকাশ পায় সেটাকে বলা হয় হিউব্রিস। বিশেষ করে গ্রিক ট্র্যাজেডিতে এই হিউব্রিসের ধারণাটা প্রথম আসে, যেখানে যে ট্র্যাজেডির যে মেন ক্যারেক্টার বা যে কোনো ক্যারেক্টার, সে কি করে যে গ্রিক গডস যারা, সেই সমস্ত দেবতাদের যে সাবধানতা বাণী, তাদের যে সাবধান বাণী, তাদের দৈববাণী, সেগুলোকে তারা অস্বীকার করে। সেগুলোকে অস্বীকার করে তারা কি দেখায়? অ্যারোগেন্স দেখায়, এবং এমন কিছু স্টেপ তারা নেয় যেগুলো হচ্ছে তাদের যে মর্যাদা ক্যারেক্টারে, সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয় এবং দেবতাদের আদেশ অমান্য করে তারা, এবং তাদের লাইফে নেমেসিস নেমে আসে, তাদের ডিমাইজ ঘটে, ডিস্ট্রাকশন ঘটে। এইটাকে বলা হয়, এই ক্যারেক্টারের মধ্যে এই যে ঔদ্ধত্য, এটাকে বলা হচ্ছে হিউব্রিস। আমি একটা কবিতার জাস্ট একটা লাইন লিখেছি, টু গো বিয়ন্ড দ্য আটমোস্ট, তোমরা আশা করছি চিনতে পেরেছো, এটা ইউলিসিসের একটা লাইন। সেখানে ইউলিসিসের মধ্যেও এই এক্সেসিভ কনফিডেন্সটা দেখা গেছে, সেই জন্যই সে বলছে যে আটমোস্ট, যেটা আলটিমেট লেভেল, তার বাইরে আমি চলে যেতে চাই। তাহলে এখানে একটা এক্সেসিভ কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে আমরা বলতে পারি যে এখানে একটা হিউব্রিস আমরা লক্ষ্য করতে পেরেছি। আবার বলছি, হিউব্রিস কোনো ফিগার অফ স্পিচ নয়, এটা একটা লিটারারি ডিভাইস। ডিয়ার ফ্রেন্ডস, আজকে এতটাই থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আবার আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান করে নেবো, আর দুটো ভিডিও হলেই আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান কমপ্লিট হয়ে যাবে। তারপরে গ্রামারের ভিডিও নিয়েও আসবো আমি, সাথে থাকো, শেয়ার করবে ভিডিওগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।